মতো মানুষ তো কত বৈরী পরিবেশেও কাজ করে। এই যে তৈমুর লং, লং মানে কিন্তু ল্যাংড়া, এটা আপনারা সবাই জানেন। কারণ তাকে অপমান করার জন্য সমরকন্দের উত্তরে একটা রাজ্য ছিল, সেখানে হারিস খাঁ হচ্ছে সম্রাট। তা হারিস খাঁ তৈমুর লংকে অপমান করার জন্য একজন দূত পাঠালেন তৈমুর লংয়ের রাজসভায়। দূতকে বললেন যে তুমি সর্বজনের সামনে ওই তৈমুর লংয়ের রাজদরবারের সমস্ত লোকের সামনে উচ্চস্বরে, মানে যতটা তোমার সাধ্য, চিৎকার করে একটা কথা বলবে যে আপনার নাম তৈমুর লং, মানে আপনি ন্যাংরা। চিন্তা করেন যে কি অবস্থা হয় একটা মানুষের। তো যা হোক, কিন্তু তাতেও কিন্তু তৈমুর লংয়ের পৃথিবীর একটা বিরাট অংশ দখল করতে কোনো অসুবিধা হয়নি। তো সেই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতেই আমরা কাজ করতে পারি। একটা গেলে আরেকটা থাকে, হয়তো মেমোরি গেল কিন্তু বুদ্ধিটা কিছুটা থেকে গেল, আবার হয়তো বুদ্ধিটা গেল, আমার কল্পনা শক্তিটা কিছুটা থেকে গেল, অনেক কিছু হতে পারে। আমি সবসময় কাজকে একটা আনন্দময় জিনিস মনে করি। এর কোনো ভবিষ্যৎ আছে কিনা, এ করলে কি হবে, এই বই বের করলে বাঙালি জাতি আকাশে উঠবে কিনা, এইগুলো ভাবি না। মনে হয় যখন মনে হয় যে এই কাজটা করলে সবারই উপকার, সবারই আনন্দ, আমারও আনন্দ। সেদিন রবীন্দ্রনাথের একটা লাইন পড়লাম, আমি নৈক সূর্য নৈক চন্দ্র, একটা জোনাকি বলছে যে আমি নৈক সূর্য নৈক চন্দ্র, তাই কি আমার কম আনন্দ। আমার মনে হয় যে মানুষ তো বাঁচে টাচে না, এগুলো তো কিছু না, তো আনন্দটাই তো বাঁচা। এবং এই জন্য কাজ করতে আমার ভালো লাগে। আমি কোনো দিন টায়ার্ড ফিল করি নাই কোনো কিছুতে না। আমাকে একজন সেদিন বলছেন যে আপনি কাজের জন্যেই মারা যাচ্ছেন এখন। আমি বললাম যে আপনি কাজ ছাড়াই মারা যাবেন। কেমন, যেমন আমাদের এটা বের করতে এত দেরি হলো কেন, এটা নিয়ে আমাকে অনেকের কাছে কথা শুনতে হয়েছে। তখন আমি বলি যে ভাই আমরা তো তবুও বের করেছি, আপনি তো শুরুই করেন না। কেমন একটা মজা, জীবনকে একটা মজা হিসেবে নিলে আমার মনে হয় কোনো অসুবিধা নেই। একবার আমাকে এক প্রশ্ন করেছে যে আপনি বড় কষ্ট করলেন ভাই। তো আমি বললাম যে কষ্ট কোথায়, আমি তো মজা করেছি, সারা জীবন মজা করেছি। এবং এইটাও আমার একটা মজারই ব্যাপার। এটা সফল হলো কি ব্যর্থ হলো, এটা জয়ী হলো কি পরাভূত হলো, এটা নিয়ে আমার নিজের একটু আনন্দ আছে, একটু আনন্দ আছে। তো যা হোক, এখন কথা হলো যে এই যে 200 বছর, এই 200 বছরের দিকে এত করে তাকাচ্ছি কেন? কারণ এই 200 বছর শুধু একটা যে কোনো 200 বছর নয়, বাঙালির জীবনে এটা একটা অসাধারণ সময়। কারণ আমরা যদি অতীতের দিকে তাকাই তাহলে কিন্তু বাঙালির এই শক্তি, এই 200 বছরের মধ্যে যে শক্তির স্ফুরণ ঘটেছিল, এই শক্তি আমরা পাব না। এই 200 বছরের আগে কি হয়েছে, আগে কি ছিল না, আগে কি বড় কাজ হয় নাই? হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু এই 200 বছরের সঙ্গে সেটা তুলনীয় নয়। এইটা হচ্ছে আমার ধারণা। এর আগে হয়েছে 800 বছর আগে জয়দেব কবি খুব নাম করেছিলেন, অল ইন্ডিয়া
কে ধরলে, হ্যাঁ, সারা ভারত, সর্বভারতকে ধরলে বাঙালি যারা সর্বভারতের মানুষের কাছে গৃহীত হয়েছে, জয়দেব ছিলেন তাদের একজন। উনি কবিতা লিখতেন, গান সুর দিতেন, উনি গাইতেন, এবং তার স্ত্রী পদ্মাবতী তার সঙ্গে নৃত্য পরিবেশন করতেন। এটা সারা ইন্ডিয়াতে এই কাপল মানে খ্যাতিমান হয়ে গেছিল এক সময়। আর তার যে ভাষা, যদিও সংস্কৃত ভাষা, কিন্তু বুঝতে কোনো অসুবিধা নেই। শঙ্করাচার্যের লেখা বুঝতে কারো অসুবিধা হয়? উনি যে রতির সুখ সারে গতম অভিসারে মদন মনোহর বেশং মাকুরু নিতম্বিনী গমন বিলম্বন অনুসর তং হৃদয়, কি সুন্দর! এরকম মানুষরা এসছেন, চৈতন্যের মতো মানুষ এসছেন তার 300 বছর, 350 বছর পরে। চৈতন্য সর্বভারতীয় প্রতিভা, তিনি এসছেন। কতজন, যেমন আমাদের ময়মনসিংহ গীতিকাও কিন্তু একটা অসাধারণ জিনিস, অনেকে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এর কাব্যশক্তির। খুব রূপসী মহুয়া সুন্দরী, মহুয়া সুন্দরী খুব রূপসী। রূপসী কারণ মহুয়া ছিল একজন ব্রাহ্মণের মেয়ে। তো আমাদের এদিকে একটা মতো প্রবাদ মতোই আছে যে ব্রাহ্মণ গায়ের রং ফর্সা। তো হুমরা নামে এক ডাকাত ছিল, সুজন তার ভাই, এরা মিলে ডাকাতি করে বেড়াতো। ডাকাতি করিত বেটা ডাকাইতের সর্দার, মাইনকা নামে সুডুবাই আসিল তার। এটা বুঝতে পারছে মাহবুজ আনাম, কারণ ওর দেশের গল্প এটা। মাইনকা নামে সুডুবাই আসিল তার। তো তারা ডাকাতি করতে গেল, সব লোক পালিয়ে গেল। দেখা গেল যে একটা বাচ্চা ফুটফুটে মেয়ে 6 মাসের শুয়ে আছে, কাঁদছে। তখন হুমরার ছেলে মেয়ে ছিল না, হুমরার বুকের মধ্যে কেমন করে উঠল, সে ওই বাচ্চাটাকে নিয়ে গেল। 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী, চিন্তা করেন রূপের 6টা। 6 মাসের শিশুকন্যা পরমা সুন্দরী, রাত্রি নিশাকালে হুমরা তারে করল চুরি। সে ওই তাদের দলে থাকে, সার্কাস পার্টিতে থাকে, নাচ দেখায়, নানান রকম বাঁশের খেলা দেখায়। তাহলে 6 মাসের শিশুকন্যা খুব সুন্দরী, আর হুমরা হচ্ছে বেদে, এদের গায়ের রং কালো। সমস্ত লোক প্রশ্ন করে যে এইরকম কালোদের মধ্যে এত ফর্সা একটা মেয়ে কি করে আসলো? সাপের মাথায় যেমন থাইক্কা জলে মণি, যে দেখে পাগল হয় বাদ্যার নন্দিনী। বাদ্যা করে লোকে, বাদ্যা কেমন জনা, বাদ্যারা কি এরকম ফর্সা হয়? আন্ধার ঘরে থুইলে কন্যা জলে কাঞ্চা সোনা, হাট্টি আনা যাইতে কন্যার পায়ে পড়ে চুল, মুখেতে ফুটটা ওঠে কনক চম্পার ফুল। আগল ডাগল আঁখিরে আসমানের তারা, তিলেক মাত্র দেখলে কন্যা না যায় পাশুরা। এই যে আমাদের বাংলার ঐতিহ্য ছিল, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক বড় বড় জিনিস। এখানে চণ্ডীদাস ছিলেন, এখানে বিদ্যাপতি ছিলেন, গোবিন্দ দাস ছিলেন, জ্ঞানদাস ছিলেন, হাসান রাজা ছিলেন, কেমন আমাদের লালন ছিলেন, সবই ছিলেন। কিন্তু এরা বৈশ্বিক মানের, ঠিক সরাসরি বৈশ্বিক মানের মানুষ, এটা হয়তো অনেকে চিন্তা করবেন যে এটা ঠিক কিনা। কিন্তু ঊনবিংশ শতাব্দীর প্রথম 25 বছর যখন রাজা রামমোহন রায়, আমি এত গৌরব বোধ করেছিলাম ব্রিস্টল শহরে গিয়ে, যে সেখানে যেটা সেন্ট্রাল পার্ক, সেই সেন্ট্রাল পার্কে 2টো স্ট্যাচু আছে।
একটা স্ট্যাচু হচ্ছে কুইন ভিক্টোরিয়ার, একটা স্ট্যাচু হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের থেকে আরম্ভ হলো, তারপরে যে আসতে লাগলো জোয়ারের কল্লোল, আমরা আমাদের সাহিত্যের, শিল্পে, সমস্ত জায়গাতে, আমাদের বৌদ্ধিক ক্ষেত্র, বৌদ্ধিক শব্দ এটা কিন্তু ডিকশনারিতে নাই। আমার মনে হয় যে আমাদের সময় কিছু বুদ্ধিমান লোক এটা বানিয়ে ফেলেছে। তো বৌদ্ধিকভাবে তারা এগিয়েছেন। তারপরে মাইকেল, তারপরে বঙ্কিম, তারপরে অক্ষয় দত্ত, দেবেন ঠাকুর, কত বড় বড় মানুষ, রবীন্দ্রনাথ। যেমন আমাকে একবার এক আমেরিকান বলে যে টাকা থাকতে হয়, টাকা না থাকলে কিছু হয় না। আমি বললাম যে দেখো, তোমরা পৃথিবীর সবচেয়ে বড় লোক, আমরা পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। অথচ আমাদের দেশ রবীন্দ্রনাথের মতো একজন জ্যোতির্ময় মানুষকে সৃষ্টি করতে পেরেছে, তোমাদের দেশ আজও পারে নাই। যা হোক, এটা একটা বাংলার রেনেসা বলতে, আমরা অনেকে এটাকে রেনেসা বলতে চাইলেন, এটা নিয়ে বিতর্ক আছে। কেমন রেনেসা হতে হলে সমস্ত জাতিকে এর মধ্যে ইনভলভ মানে অবস্থায় থাকতে হয়। এটা আমাদের এখানে হয়তো ইউরোপের মতো হয়নি, তবে আমি একটা কথা আমার মনে উকিঝুঁকি দেয় যে ইউরোপের বাইরে কোনো দেশে যদি রেনেসার কিছু পরিমাণ জিনিসও হয়ে থাকে, আমি মনে করি বাংলাদেশ সেই দেশ। এটা আমার মনের মধ্যে আসে, কেন আমি তো আর কোনো দেশ পাই না। জাপানের মধ্যে ছিল, কিন্তু সেটা তো একটা ধার করা জিনিস, মেকানিক্যাল। কিন্তু আমাদের এখানে এসেছিল স্বতঃস্ফূর্ত। এবং এই 200 বছর ধরে, সেই 2025 থেকে রাজা রামমোহন রায় মৃত্যু 1833, সেই সময় থেকে আরম্ভ করে আজ পর্যন্ত এই শেষ হচ্ছে আমাদের রেনেসা। আমরা টের পাচ্ছি কিন্তু, হ্যাঁ, আমরা যা কিছু বড়, যা কিছু মহৎ, যা কিছু অসাধারণ, যা কিছু মূল্যবোধ সম্পন্ন, প্রায় সব কিছু হারাতে শুরু করেছি। সেই জন্য আমাদের উপরে দায়িত্ব এবং কর্তব্য অনেক, আমাদের সেটা করতে হবে। তো রেনেসা নিয়ে বিতর্ক আছে, আমাদের রেনেসা ঠিক রেনেসা কিনা এটা নিয়ে অনেক বড় বড় তর্ক বিতর্ক হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে যা নিয়ে তর্ক হয় তার মধ্যে কিছু না কিছু থাকে, নাহলে আমাকে নিয়ে তর্ক হয় না, ইফতেখারকে নিয়ে তর্ক হয় না, রেনেসা নিয়ে তর্ক কেন? আমি বিশ্বাস করি যে আমাদের ইসের মধ্যে রেনেসার একটা প্রাণ, জাগ্রত প্রাণ শক্তি আমাদের দেশের মধ্যে ছিল। সমস্ত মানুষকে এটা ধারণ করতে পারে নাই, কারণ একটা পরাধীন দেশ আর কত দূর যেতে পারবে। কিন্তু যত দূর যাওয়া সম্ভব ছিল সেইটা আমাদের এখানে গেছে। তা এখন একদিন আমি ঘুম থেকে উঠে জেগে একটু গড়াগড়ি, সবাই দেয় একটু এদিক ওদিক এপাশ ওপাশ করে, করতে করতে আমার মনে হলো যে আচ্ছা, এই যে 200 বছর ধরে এই যে বাঙালি জাতির মধ্যে বৌদ্ধিক জাগরণ, এই যে অসাধারণত্ব, এগুলো যে শুধু ঘটেছে তা না, যারা এর নায়ক, যারা এর নেতা, তারা এগুলো নিয়ে লিখেছেন, তারা এর জন্য চিৎপ্রকর্ষ বা জাতির চিৎপ্রকর্ষের জন্য চেষ্টা করেছেন। এই যে এত বড় বড় ঘটনা ঘটে গেল, এটা তো রক্ষিত হলো না। তারপরে আস্তে আস্তে এই লাইব্রেরিতে, ওই লাইব্রেরিতে আস্তে আস্তে এগুলো হারিয়ে টারিয়ে, কারণ আমার নিজের বাবার লাইব্রেরি আমরা 6 মাসও রাখতে পারিনি। আমাদের দেশে পড়ে না কেউ, কিন্তু বই মেরে দেওয়ার ব্যাপারে ওস্তাদ। পড়ে না, বলে যে আপনার লেখা দেখেছি। দেখেছি মানেই সর্বনাশ, মানে তিনি তাকিয়েছেন, কেমন পড়েন নাই। তো আব্বার বই আমরা রাখতে পারিনি, কিছুই এখানে থাকা সম্ভব না, খুবই কঠিন। তো সেই জন্য মনে হলো যে আচ্ছা, এটাকে যদি আমরা এই সময়ে যা কিছু লেখা হয়েছে
যা কিছু চিন্তা করা হয়েছে, যা কিছু ভাবনা করা হয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো সেরা লেখা, সেগুলো প্রথমে আমরা খুঁজে বের করব, করে তারপরে তার যে মধ্যে থেকে যেগুলো সেরা লেখা, সেই লেখাগুলো আমরা অন্তত একখানে করতে পারি। এটা একটা স্থায়ী জিনিস হতে পারে, কারণ সব বই বিক্রির জন্য হয় না। যেমন আমাদের কেন্দ্রের অধিকাংশ বই আমরা বিক্রির জন্য করি না, কিন্তু একটা সভ্য সমাজে যে কিছু বই আছে যেগুলো একটা সভ্য সমাজে সার্কুলেটেড অবস্থায় থাকা উচিত, আমরা সেগুলোর উপরে জোর দিই। এই বই তো আমরা একদম কস্ট প্রাইসে আমরা দিয়ে দিচ্ছি, কারণ আমাদের তো লস নাই কস্ট প্রাইসে দিয়ে। এবং আপনারা শুনলে একটু আনন্দিতই হবেন যে এই যে 209 খণ্ডের একটা বই, যেটার দৈর্ঘ্য হচ্ছে ৭৫,০০০ পৃষ্ঠা, এইটা বের করতে আমাদের কত টাকা লেগেছে জানেন? আমাদের বের করতে ১.৫ লাখ টাকা লেগেছে, আরে ১.৫ কোটি টাকা লেগেছে। গরিব তো আমরা, কোটি আসতে চায় না। আর আমরা যখন ছোট ছিলাম তখন কোটি তো চিনতামই না, আমরা চিনতাম লাখ। উনি লাখপতি। ওই যে হুমায়ুন খান নামে আমাদের সময় একজন ছিল, তার একটা কবিতা আছে, পথে যেতে বললাম শামিমা, ওই যে বুড়ো লাখপতি উনি আমার মামা। আখেরে সে শামিমা হলো মামিমা। তো এখন এইটাকে যদি ২০০ বছরকে আমরা ধরতে পারি, তাহলে রেনেসাঁকেও ধরে ফেললাম। তো সুতরাং এই বইটা আমি মনে করি এটার একটা উপকার আছে, মূল্য আছে। এবং আমি দেখেছি যে যে কোনো খণ্ড ধরে টান দিলে যে লেখাটাই সামনে পড়ে সেই লেখাটাই ভাল লাগে। এটা কিন্তু হবে না। একটা লেখা খুঁজতে কত লাইব্রেরি, কত জায়গায় ঘোরাঘুরি করতে হয়, আর আমরা সেগুলো করে টোরে এইটা করেছি। তো এখন আর একটা কথা, সেটা হলো এই সব ৯৯ সালে আমরা ওই ভাবনাটা মাথার মধ্যে ওই গড়াগড়ি করতে করতে মাথার মধ্যে আসে। সব ভাবনাই গড়াগড়ি করতে করতে আসে। যা কিছু ইমাজিনেটিভ কোনো রকম, কোনোভাবে এতটুকু ইমাজিনেটিভও যদি হয়, তা এরকম অকাজের কাজ যত, আলস্যের সহস্র সঞ্চয়, আনন্দের শত শত আয়োজন। অকাজের কাজ হতে হয়, কাজের কাজ করতে হলে হয় না। তো ওই ১৯৯৯ সালে এটা নিয়ে একটু ভাবনা। তারপরে আমার ধারণা ছিল আমি একটা প্রবন্ধ লিখলাম এই প্রথম আলোতে, বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। সেই দৈনিকে ছাপলাম, কিন্তু একটা লোক কোনোদিন আমাকে বলল না যে এটা সত্যি, এটা দরকার। তখন আমি ভাবলাম, আমি একটা কথা মাঝে মধ্যে বলি ছাত্রদের, যে যৌবন তোমার আর বেদনা আমার, এইটা কি কোনোদিন হবে? যৌবন যার, বেদনা তাকেই বহন করতে হবে। তখন আমি ভাবলাম যে দেশে তো কেউ কিছু করে দেয় না, আমি শুরু করে দিই। তো আমাদের আলাউদ্দিন ছিল, আলাউদ্দিনকে ডেকে বললাম যে আলাউদ্দিন, আমার হাতে যে কয়টা টাকা আছে এই কেন্দ্রের, যেটা আমি নিজেই খরচ করে ফেলতে পারি, এইটা দিয়ে এটা স্টার্ট করো। একদিনে স্টার্ট হয়ে গেল। তারপরে কয়েকদিন পরে তো আর টাকা নেই। এমন সময় দেখি আমাদের একটা ঘর ছিল আম গাছের নিচে, কারো কারো মনে থাকতে পারে। সেইখানে দেখি এক ভদ্রলোক, খুব স্তিমিত চেহারা, এবং আমাকে দেখে মনে হয় যে আরেকটু স্তিমিত হয়ে গেল। হ্যাঁ, উনি বসে আছেন, আমি তার সঙ্গে গিয়ে কথা বললাম। তো কথায় কথায় জানলাম যে তার নাম ইফতেখারুজ্জামান। আপনারা তাকে চেনেন। উনি আদৌ স্তিমিত লোক নন। কেমন? উনি বললেন যে আপনারা তো ডেঙ্গু
প্রতিরোধ করার জন্য সারা শহর ক্লিন করছেন। আমাদের তখন 2 বছর হয়ে গেছে ক্লিন করছেন, তো নানান জনে তখন টাকা দিয়েছে, সাপোর্ট করেছে, এটা করেছে সেটা করেছে। আমরাও কিছু আপনাকে ওই কাজের জন্য দিতে চাই। তখন আমি বললাম যে আপনি একটা কাজ করেন, আমাদের ওই কাজটা শেষ হয়ে গেছে এবং এর ফল সামনে পাবেন। দেখেন, তারপরে 12 বছর কিন্তু ডেঙ্গু ঢাকাকে এইভাবে ধরতে পারেনি, কারণ আমরা যে সব জায়গায় ডেঙ্গু হয় সেই জিনিসগুলোই নষ্ট করে দিয়েছিলাম। তারপরে আমি তখন বললাম যে আমাদের মাথার মধ্যে তো এরকম একটা ভাবনা ঘুরছে, আপনি যদি ওইটাকে একটু সাপোর্ট দেন। তখন উনি বললেন যে হ্যাঁ, এটা সম্ভব। উনি তো ইন্টেলেকচুয়াল মানুষ, সঙ্গে সঙ্গে টের পেয়ে গেলেন। উনি বললেন যে ঠিক আছে, আমরা 27 লাখ টাকা দিচ্ছি। আর সব মিলে উনি 61 লাখ টাকা দিয়েছিলেন। তারপরে আবার প্রাইম ব্যাংক 25 লাখ টাকা দিয়েছিলেন। তারপরে আমরা বাকিটা দিয়ে এই 1.25 কোটি টাকা দিয়ে আমরা এটা শেষ করেছি। এখন যে কেউ জিজ্ঞেস করতে পারে যে কেন তোমরা কাগজ কেন নেই, অমুক করো নেই তমুক, কিন্তু ওটা তো আমরা কাগজ, কালি, দোয়াত সব কিনেছি, কিন্তু ওটা তো আবার আমরা ফেরত পেয়ে যাব। সুতরাং ওটাকে আমি ধরছি না হিসাবের মধ্যে। আমরা দেখছি যে এই দিয়ে হতে পারে। তো আমরা যারা আরম্ভ করলাম তখন অনেকেই তরুণ, একদম তরুণ, মাঝারি বয়স, কারো একটু বেশি হয়েছে, কিছুই জানি না, একটা এনসাইক্লোপিডিক কাজ, একটা বই এডিট করতে পারি না, সেখানে এত বই, হাজার হাজার বই, এগুলো পড়তে হবে। পড়ে কি করে পড়ি? 2 সপ্তাহে একটা করে মিটিং, মনে আছে আশা করি কারো কারো, 2 সপ্তাহে একটা করে মিটিং করতাম এবং যে যা পড়তেন এই 2 সপ্তাহে সেইটা উনি বলতেন এবং আমরা সেটাকে নানানভাবে করে শেষে ওর থেকে বাছাই করতাম। তাতে 2টো লাভ হতো। একটা হচ্ছে ওই বইটার জন্য ভালো লেখাগুলো আমরা পেয়ে যেতাম, এটা হচ্ছে একটা লাভ। আর আমি এই সাবজেক্টের, বাকিরা তো অন্য সাবজেক্টের, সেই অন্য সাবজেক্টের যারা যা পড়ে এসছে সেটা তো আমি জেনে যাচ্ছি, তাহলে আমার নলেজের কিছুটা উৎকর্ষ হলো। এইভাবে কি করে না করে এই 9 সালে এসে সব শেষ হয়ে গেল। তারপরে আর হয় না। প্রুফ দেখা, ছাপা বই থেকে ছাপা বই থেকে টাইপ, এর জন্য 4 বার প্রুফ দেখাতে হয়েছে। এইভাবে আস্তে 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 এগোতে এগোতে শেষ পর্যন্ত এই গত বছরখানেকের মধ্যে আমরা একটা ধাক্কা দিয়ে কোনো রকমে 24 বছর পর এটা শেষ করলাম। তো এখন যারা যারা আমাদের সম্পাদক ছিলেন তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। আমরা আমাদের সকল খণ্ডের সম্পাদক মহোদয়দেরকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখন আনুষ্ঠানিকভাবে এই মহাযজ্ঞের উদ্বোধন করা হবে। আমি সম্মানিত সম্পাদক মহোদয়গণকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এই আয়োজনের সঙ্গে যিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, আলাউদ্দিন সরকার ভাই, আপনাকেও মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।